The students, hope you are all fine. Today's lesson, tense at a glance, because we have already completed all the tenses. So let's start. And are you ready? Okay. তো ডিয়ার স্টুডেন্টস, যেটা বলছিলাম, আজকে আমি তোমাদের অর্থাৎ আজকে আমরা শিখব টুডেস লেসন টেন্স অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ টেন্সটা এক নজরে আমরা দেখার জন্য আজকের আমরা এই ক্লাসটা করছি। এতদিন ধরে আমরা পুরো টেন্সটাই পড়েছি, অর্থাৎ পুরো 12টা টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই টেন্সগুলোর প্রতিটার গঠন প্রণালী থেকে শুরু করে চিনিবার উপায় থেকে শুরু করে আমরা প্রতিটা এক্সাম্পল আমরা চিনেছি, শিখেছি, বুঝেছি, তাই না? আজকে আমরা সেগুলোকে এক নজরে দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। তো আমরা তার আগে যে গতবারের যে বাড়ির কাজটা ছিল, বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস লেটস সি দ্য হোমওয়ার্ক। ওকে, যে হোমওয়ার্কটা দিয়েছিলাম গতবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, যে আমরা 10টা থেকে 10টা হতে কাজটি করতে থাকবো না। We won't have been doing the work since 10 o'clock. শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্কটি করতে থাকবে। The student will have been doing the sum until the teacher comes. তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিতে থাকবো? Will I have been giving the lecture before you come? তারা কি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবে? Will they have been doing the work for 2 hours? ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। The students will have been doing classes until the bell rings. তুমি আসার পূর্ব পর্যন্ত তারা মুভিটি দেখতে থাকবে না। They won't have been watching the movie until you come. তোমরা কি সকাল থেকে কাজটি করতে থাকবে? Will you have been doing the work since morning? Hope you will understand this, and we have been already understood. So just I want to say something on this. এখানে একটা খেয়াল করার একটা বিষয়, যে তুমি আসার আগে আমি কি বক্তব্যটা দিতে থাকবে? বিফোর ইউ কাম দিয়েছি, এখানে যদি তুমি যাও বিফোর ইউ উইল কাম তাও হবে, আনটিল দ্য টিচার কামস, আনটিল দ্য টিচার উইল কাম তাও হবে, আনটিল দ্য বেল রিংস, আনটিল দ্য বেল উইল রিং তাও হবে, আনটিল ইউ কাম, আনটিল ইউ উইল কাম তাও হবে, ঠিক আছে? পর্যন্ত থাকলে আমরা পর্যন্ত থাকলে আনটিলটা ইউজ করবো, এতে কী বলে এটা বাক্যটার সৌন্দর্যটা খুব সুন্দর, অর্থাৎ বৃদ্ধি পাবে আর কি, ভালো হবে। যাই হোক, তো আপাতত আমরা বুঝতে পারছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো কীভাবে করতে হয়, তাই না? অলরেডি এটা নিয়ে আমি গত ক্লাসটা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমি তোমাদেরকে বলেছি যারা বুঝতে পারবে না বা যাদের কোনো সমস্যা হবে আমাকে ইনফর্ম করার জন্য। তো যেহেতু তোমরা ইনফর্ম করোনি, হয় আমি ধরে নেব তোমরা হয় ক্লাসটি ভালো মতো দেখোনি, কিংবা ধরে নেব তোমাদের কোনো সমস্যা নেই, দুটোর থেকে একটাই হবে, ঠিক আছে? ওকে, আমরা আজকের পাঠে চলে যাই। টেন্স অ্যাট এ গ্ল্যান্স। মূলত টেন্সটা কাকে বলে, ডেফিনেশনটা আমরা একটু দেখি। যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বা কালকে টেন্স বলে। আমি আজকে সবগুলো টেন্স নিয়ে আলোচনা করবো না, বাট সবগুলো টেন্সের স্ট্রাকচার, চিনিবার উপায়, এগুলো নিয়ে একটু কথা বলবো, কেননা যেগুলোতে বেশি গণ্ডগোল হয় সে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। তোমরা একটু মন দিয়ে ক্লাসটা দেখবে। ডেফিনেশনটা হচ্ছে টেন্সের যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বা কালকে টেন্স বলা, অর্থাৎ একটা কাজ হওয়ার যে সময়টা, যে কালটা, সেটাকেই মূলত টেন্স বলা হয়, ঠিক আছে? টেন্সের প্রকারভেদ হচ্ছে, টেন্স মূলত 3 প্রকার। টেন্স মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, ঠিক আছে? এটা বলতে হচ্ছে না, এটা তোমরা জানো, তারপরে একটু মনে করে দিলাম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। টেন্স প্রধানত কিন্তু 3 প্রকার। আবার এই টেন্সগুলোকে প্রত্যেক টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? যেমন ধরো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হলে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকমভাবে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার একই রকমভাবে ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা, এবার আসো হাউ টু রিকগনাইজ, অর্থাৎ চিনিবার উপায়টা। আমরা টেন্সগুলো চিনিবার উপায় অলরেডি প্রতিটা টেন্সের জন্য আলাদা আলাদা করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা একটা এক নজরে দেখবো মূলত যে টেন্স বাংলা ক্রিয়াটা দেখে তুমি কি করে বুঝবা যেটা আসলে অমুক টেন্স। দেখো
বাংলায় চেনার উপায়টা একটু সরাসরি দেখে নাও যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে অ, ই, এ, ও, ছ, ছি, ছে, ছেন এগুলোই মূলত যুক্ত থাকবে। ঠিক আছে, করছি, করছেন, করছেন, হ্যাঁ, করেছে, করেছি, করেছেন, এ ধরনের। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম বা ত, তে, তাম এগুলো যুক্ত থাকবে। ল, লে, লাম, ত, তে, তাম এগুলো যুক্ত থাকবে। করলাম, করলো, করলে, গেল, গেলাম, গেলে, হ্যাঁ, যেত, খেত, যেতে, খেতে, যেতাম, খেতাম, গিয়েছিলাম, গিয়েছিল, হ্যাঁ, যাচ্ছিল, যাচ্ছিলাম, ওই যে যাচ্ছিল, ছিলাম দেওয়া দরকার ছিল। যাই হোক, বুঝতে পারছো, লাস্টে ল থাকবে, শেষেতে কি থাকবে, ল থাকবে বা ত থাকবে। তাহলেই বুঝতে হবে এটা একটা পাস্ট টেন্স। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে তুমি যখন দেখবা ব, বে, বেন বা থাকবো, থাকবে, থাকবেন এগুলো যখন থাকবে তখনই তোমরা বুঝে নেবে যেগুলো ফিউচার টেন্স। যেমন আমি খাবো, সে যাবে, তিনি যাবেন, হ্যাঁ, আমি করতে থাকবো, সে করতে থাকবে, তারা যেতে থাকবে, তারা গিয়ে থাকবে, তারা খেয়ে থাকবে, তারা করতে থাকবেন, যাবো, খাবো এগুলো। অর্থাৎ সোজা কথা যে ছ, ছি, ছে থাকলেই বুঝতে হবে প্রেজেন্ট টেন্স, ল, লে, ত, তে এগুলো থাকলে বুঝতে হবে পাস্ট টেন্স, এবং ব, বে, বেন এগুলো থাকলে বুঝতে হবে ফিউচার টেন্স। আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। ঠিক আছে, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। তাহলে বাংলায় আমরা একাধারে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে কীভাবে চিনবো সেটা আমি এক নজর দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার আসো স্ট্রাকচারটা, এক নজরের স্ট্রাকচারটা আমরা দেখি। এক নজরের স্ট্রাকচার বা গঠন প্রণালীটা আমরা একটু দেখে নিই। আমরা 3 ধরে কী করেছিলাম যে এক নজরে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা স্ট্রাকচারগুলো দেখে নিয়েছিলাম। এবার আমরা দেখব এক নজরের স্ট্রাকচারগুলো কেমন। টেন্স আমি আলাদা করে দিলাম। টেন্স হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আর প্রত্যেক টেন্সকে এখানে ভাগ করা হয়েছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স যদি আমি ধরি তাহলে এগুলো সবগুলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টের ক্ষেত্রে। আর ফিউচার ক্ষেত্রে হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসো স্ট্রাকচারের ক্ষেত্রে। ইনডেফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমি বলেছিলাম V1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, 1 2 3। এর ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে অক্সিলারি ভার্ব আছে, ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স ছাড়া আর বাকি 10টাতে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা পরবর্তীতে আলোচনা যাচ্ছি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি বলেছিলাম আগে যে অ্যাভি অক্সিলারি ভার্ব, আমি সংক্ষেপে এটা লিখি নাই। অ্যাভি মানে অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বা এক্সটেনশন। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা এক্সটেনশন। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড হবে, প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যান্ড অবজেক্ট অর এক্সটেনশন। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। আর ফিউচার পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, বাট V1 V2 আর V1 খেয়াল করেছো। তার মানে কি, এই V2টা কিন্তু আর কোথাও নেই। এই যে V2 সরি, এই যে V2 দেখতে পাচ্ছ, এই V2টা কিন্তু আর কোথাও নেই এখানে। তার মানে কি, একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স ছাড়া কোথাও ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করা হয় না, এটা মাথায় রাখতে হবে। আর বাকিটার ক্ষেত্রে কিন্তু যেমন ইনডেফিনিট টেন্স সবগুলোতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম,
ঠিক আছে। আর যখন কন্টিনিউয়াস টেন্সগুলোর ক্ষেত্রে কথা আসে তখন কিন্তু ভার্বের এই প্রেজেন্ট ফর্মটার সাথেই কিন্তু আইএনজি যোগ করা হয়ে থাকে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমি ভার্বে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় অ্যাকচুয়ালি। যাই হোক, এই ভার্ব প্লাস আইএনজিটা কন্টিনিউয়াস যেখানে যেখানে থাকবে, যে কন্টিনিউয়াস যেখানে যেখানে আছে সবগুলোতে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজিটা ইউজ করতে হবে ভার্বের সাথে, অর্থাৎ অ্যাকশন ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অ্যামিজার রয়েছে অক্সিলিয়ারি ভার্বের সাথে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে ওয়াজ, বয়ার, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে শ্যাল বি বা উইল বি। পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ, তারপরে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে হ্যাড, এবং ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হচ্ছে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, যেটা প্রয়োজন পড়ে। ঠিক আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টাইমটা অনেক সময় যদি টাইম উল্লেখ থাকে টাইমটা থাকবে, আর টাইম উল্লেখ না থাকলে অনেক সময় হতে পারে সেটা দুটো কাজের কথা উল্লেখ থাকবে। আমি বলেছিলাম তোমাদের যে যেখানে সময়ের কথা উল্লেখ থাকবে না সেটা হয়তো দুটো কাজের কথা উল্লেখ থাকবে। আচ্ছা, তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচারের সিস্টেমটা তোমরা কি করে ফেলতে পারো, এই স্ট্রাকচারগুলো তোমরা একটা কাগজে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলে রাখতে পারো, তাহলে তুমি বারবার যখন এটার দিকে চোখ যাবে তোমাদের স্ট্রাকচারগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আর ভার্বের পাস্ট পার্টিসিপলটা একমাত্র ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সগুলোর মধ্যে। দেখো ভালো করে, যেখানে পারফেক্ট টেন্স যেটা আছে সেই পারফেক্ট টেন্সগুলোর মধ্যে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো, অর্থাৎ পারফেক্ট টেন্সের মধ্যেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো ইউজ করা হচ্ছে, যেটা V3 অ্যান্ড V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল একমাত্র পারফেক্ট টেন্সের মধ্যে ইউজ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, যাই হোক, এবার আসো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা যখন যাব তখন দেখব যে অক্সিলিয়ারি ভার্বের, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে, আমরা যে অক্সিলিয়ারি ভার্বগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি এক নজরে টেন্স অনুযায়ী, সেই অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব নেই, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেও নেই, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শ্যাল বা উইল। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, বয়ার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি বা উইল বি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড, এবং ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। কথাটা বুঝতে পারছো? তাহলে এক নজরে এই স্ট্রাকচারটাও তোমরা কি করতে পারো, তোমাদের এই স্ট্রাকচারটা তৈরি করে তোমরা একটা কাগজে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলে রাখতে পারো, বা তোমাদের যদি পড়ার টেবিলে কোনো কাজ থাকে, ক্লাস, সেই গ্লাসের নিচেও তোমরা সেটাকে সেট করে রাখতে পারো। তাহলে যেটা সবসময় তোমাদের দরকার সেটাই তোমরা এই কাজটাই করবে। সবসময় কিন্তু এটা করতে হবে। তোমরা যতদিন লেখাপড়া করবা, তোমরা যতদিন ইংলিশের সাথে যুক্ত থাকবা, ততদিন কিন্তু তোমাদের এগুলো জানতে হবে। সুতরাং দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, ফাইন। এবার আসো একটা স্পেশাল বিষয় দেখি, সেন্টেন্স গঠনের স্ট্রাকচারগুলো একটু দেখি। খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য তোমাদের সেন্টেন্স গঠনটা ভুল হয়ে যায়। বিশেষ করে ডব্লিউএস কোয়েশ্চেন যখন তোমরা তৈরি করতে যাও তখন তোমাদের এই বিষয়গুলো মাথায় থাকে খুব কম। এটা ভালো করে খেয়াল করতে হবে। সেন্টেন্স গঠনের স্ট্রাকচারগুলো একটু দেখি, তাহলে বুঝবা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন ক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করবো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অক্সিলিয়ারি ভার্বটা আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি বিকজ এটা অনেক সময় নাও থাকতে পারে। অর্থাৎ আই গো টু স্কুল, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই, ঠিক আছে। কিন্তু আই এম গোয়িং টু স্কুল যখন বলবো তখন কিন্তু আই এমটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে, এবং গোয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, ভার্ব অ্যাকশন ভার্ব, ঠিক আছে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই। যেমন আই এট রাইস, যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, প্লাস ইটটা হচ্ছে ভার্ব, প্লাস রাইসটা হচ্ছে অবজেক্ট। আমি বলেছিলাম যেখানে অক্সিলিয়ারি ভার্ব নাও থাকতে পারে। হি ওয়েন্ট টু স্কুল, হি সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে তোমার ভার্ব, আর টু স্কুলটা হচ্ছে এক্সটেনশন। এখানে অবজেক্ট আর এক্সটেনশন দেওয়া দরকার।
আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লাস ডুইংটা হচ্ছে ভার্ব, প্লাস অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্কটা। ওকে, এবার আসো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার অল টাইম, এটা সবসময়ের কথা বলছি, অর্থাৎ সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো স্ট্রাকচারের গঠনে হয়, সবসময় নেগেটিভ সেন্টেন্সগুলো এই স্ট্রাকচারটা দিয়ে হয়, এবং সবসময় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো কি স্ট্রাকচারটা দিয়ে হয় আমরা পরে দেখছি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে মাস্ট অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে টেন্স অনুযায়ী, ঠিক আছে। যেমন আমরা একটু দেখি, I do not eat rice, I সাবজেক্ট প্লাস ডু অক্সিলারি ভার্ব এখানে প্লাস নট প্লাস ভার্ব ইট প্লাস অবজেক্ট রাইস। ওকে, দেখো আই ইট রাইস, আই ইট রাইসটা এখানে নেগেটিভ যখন আমি করতে গেছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, বাট অক্সিলারিটা আমাদের আনতে হয়েছে, আমি এই বিষয়ে পরে আলোচনা করছি। অক্সিলারিটা আনতে হয়েছে প্লাস নট প্লাস ভার্ব ইট, তারপর হচ্ছে অবজেক্ট। হি ডিড নট গো টু স্কুল, যে হি ওয়েন্ট টু স্কুল, এখান থেকে হি ডিড নট গো টু স্কুল, এটাকে আমি নেগেটিভ করলাম, তাহলে কি হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ডিড প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, এই যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম, তারপর এখানে নট হয়েছে, তারপর ডুইং, তারপর হচ্ছে দ্য ওয়ার্ক, আই অ্যাম নট ডুইং দ্য ওয়ার্ক। ওকে, এবার শুধু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা হচ্ছে ঠিক নেগেটিভ সেন্টেন্সের প্রায় কাছাকাছি, একটু উল্টোটা। কীরকম, নেগেটিভ সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্ব পরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা চলে আসে না, আসে, কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আগে তোমাকে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এরকম হতে পারে, বা প্লাস প্রশ্নবোধক চিহ্ন তো মাস্ট থাকবে যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এখানে একটা কথা মাথায় রাখবা, এটা কিন্তু সব সময় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা সব সময় হতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ আসতে পারে, যেমন অক্সিলারি ভার্বের জায়গায় হয়তো বা তোমাদের কাছে অক্সিলারি ভার্বের আগে হয়তো তোমাদের আসতে পারে ডব্লিউএস কোয়েশ্চেনটা আসতে পারে, যেমন হু ইজ ইউর ফ্রেন্ড আসতে পারে, এরকম কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য আছে, ব্যতিক্রম পাবা সামনে। যাই হোক, সেগুলো আমরা পরে আলোচনা করব। আমরা একটু স্ট্রাকচারটা উদাহরণগুলো একটু দেখে নিই। যেমন ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যেমন ডু আই ইট রাইস, যে আই ইট রাইস, এটাকে ডু আই ইট রাইস করলাম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসলো প্লাস সাবজেক্ট আই প্লাস ভার্ব ইট প্লাস অবজেক্ট হচ্ছে রাইস। হি ওয়েন্ট টু স্কুল, ডিড হি গো টু স্কুল, খেয়াল করেছো এখানে ডিড প্লাস হি প্লাস গো হয়েছে, ওয়েন্ট থেকে কি হয়ে গেছে, গো হয়েছে, আমরা পরে আলোচনা করছি, প্লাস অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, এখানে সরাসরি অ্যাম আগে চলে আসছে, আইটা পরে গেছে, তারপর অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক কাস্টমার দেখছি। ওকে, তাহলে আমরা এক নজরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ এই তিনটা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে পাই, ঠিক আছে। এবার আসো খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমি তোমাদের আগেই বলেছি যে দুটো টেন্সের মধ্যে কি নেই, অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেক্ষেত্রে কী করবা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটো টেন্স নিয়ে আমরা আলোচনা করবো, বিকজ এই দুটো টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে তোমাদের যে এর আগে যে আমি স্ট্রাকচারটা দেখিয়ে এসেছি, সেটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, যেমন এই স্ট্রাকচারগুলো। হ্যাঁ, এই স্ট্রাকচারটা সেক্ষেত্রে তোমাদের অর্থাৎ অ্যাফার্মেটিভটা হয়তো বুঝবা, কিন্তু নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভটা বুঝতে কিন্তু সমস্যা হয়ে যাবে। কীরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু এখানে আমি যে অক্সিলারি ভার্ব দিয়েছি সেগুলো কিন্তু তোমরা আনতে পারছো না। সেক্ষেত্রে আমরা কী করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে যেটা আমরা আগে অলরেডি করেছি, মনে আছে টেন্স করার সময়, সেটা আবার একটু মনে করে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস নট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম V1 প্লাস অবজেক্ট, এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে বুঝবে এরকম, যে আই ইট রাইস, এটাকে যদি আমি নেগেটিভ করি, আই ইট রাইস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে সাবজেক্ট হচ্ছে আই ক্ষেত্রে কী বসবে, ডু বা ডাস, ডু বসবে প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। এবং আমি যদি বলি সে ভাত খায়, হি ইটস রাইস, তখন হবে হি ডাজ নট ইট রাইস। ওকে, হির সঙ্গে ডাজ হবে। আচ্ছা, যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে ডু বা ডাজটা কী হয়ে যাবে, আগে চলে আসবে। অর্থাৎ সোজা কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ করার জন্য এবং ইন্টিগ্রেটিভ করার জন্য আমরা কি আনবো, অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ আনবো। যেমন আই প্লে ফুটবল, এটাকে যদি আমি এখন ইন্টিগ্রেটিভ করি তাহলে আয়ের ক্ষেত্রে কী বসবে, ডু, তাহলে এটা হবে ডু সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ডু আই, ভার্ব হচ্ছে প্লে, যে প্লে, ডু আই প্লে, আর অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল, তাহলে ডু আই প্লে ফুটবল। ওকে, আর আমি যদি বলতাম যে হি ইটস রাইস, তাহলে ডাজ হি ইট রাইস হতো, ঠিক আছে না, ডাজ হি ইট রাইস হতো। এখানে একটা জিনিস খেয়াল করো, ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে, খেয়াল করছো, সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি যদি এখনও বলতাম যে হি প্লেজ ফুটবল, তখন কী হতো,
তখন হতো ডাজ হি প্লে ফুটবল, নট প্লেস, কেননা প্লেসের অ্যাসটা কিন্তু অলরেডি ডাজের মধ্যে চলে আসছে, সেজন্য আমরা ডাজ হি প্লে ফুটবল সেভ করে দেবো। ঠিক আছে, আমি এডিট করার সময় তোমাদের হয়তো সেখানে লিখে দেবো। ঠিক আছে, তাহলে হি প্লেস ফুটবল হবে, ডাজ হি প্লে ফুটবল এই ধরনের হবে। আচ্ছা, এবার আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমার যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন তুমি কি করবা, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে কি নিয়ে আসতে হবে, ডিড নিয়ে আসতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি আগেই বলেছি সাবজেক্টের পরে কী হবে, অক্সিলারি ভার্ব হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে কী হবে, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ডিড প্লাস নট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। খেয়াল করেছো, পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কিন্তু কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কিছুই নাই অক্সিলারি ভার্ব হিসেবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এই যেটা আছে সাবজেক্ট প্লাস ভি2। ভি2 মানে কি, ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, যেমন আই এট রাইস, আমি উদাহরণ দিয়ে দেখার জিনিসটা বুঝতে পারবো। যেমন মনে করো আই এট রাইস, আই এট রাইস, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে না? কিন্তু আমি যখন এটাকে নেগেটিভ করছি তখন দেখছি সাবজেক্ট হচ্ছে আই, ডিড নট কি হয়ে গেছে, ইট, এটা হয়ে গেল ইট, এটা কি হয়ে গেল, ইট হয়ে গেল। অর্থাৎ এটার প্রেজেন্ট ফর্মটা ইউজ করা হচ্ছে, ভি1টা ইউজ করা হচ্ছে। তাহলে আই ডিড নট ইট রাইস। আবার আমি যদি নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ওই যে প্রেজেন্ট ফর্মটাই হবে, প্লাস অবজেক্ট। ডিড বসলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে। তা সেক্ষেত্রে হবে যেমন করে আই প্লেড ফুটবল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আই প্লেড, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে হবে ডিড আই, অর্থাৎ যে ডিড প্লাস সাবজেক্ট হচ্ছে আই প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্লেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ডিড আই প্লে ফুটবল, ডিড আই প্লে ফুটবল। কথাটা কি ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা হচ্ছে মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে তফাৎটা। কেননা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স দুটো টেন্স খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুটো টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য বুঝে শুনে তোমাদের অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা একটু কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য আমি রেখেছি, দেখো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে নেম দ্য ফলোয়িং টেন্স, এই টেন্সগুলোর নামটা তোমাদের লিখতে হবে, অ্যান্ড চেঞ্জ দ্যাম অ্যাজ ইনস্ট্রাক্টেড, অর্থাৎ যেভাবে চেঞ্জ করতে বলেছি সেভাবে চেঞ্জ করতে হবে। আগে টেন্সটার নাম দিতে হবে, যেমন দে ডু দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এটাকে নেগেটিভ করতে হবে, মেক ইট নেগেটিভ, মেক ইট নেগেটিভ। তাহলে কী হবে, দে ডু নট ডু দ্য ওয়ার্ক। খেয়াল করেছো, প্রথমে যে ডুটা দিয়েছি, দে ডু, তারপর কি নট, দে ডু নট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ প্লাস কি নট প্লাস ভার্ব, ভার্ব হচ্ছে এখানে কিন্তু ডুটাই। তাহলে দে ডু নট ডু দ্য ওয়ার্ক, মেক ইট নেগেটিভ। এটাকে নেগেটিভ তাহলে তৈরি করতে হবে। উই হ্যাভ কমপ্লিটেড ইট, এটাকে ইন্টিগ্রেটিভ করতে হবে। এটাকে আগে টেন্সটা কি লিখতে হবে, হি ওয়েন্ট টু মার্কেট, এটা কোন টেন্স লিখতে হবে এবং এটাকে নেগেটিভ করতে হবে। আই শ্যাল রিড আ বুক, এটা কোন টেন্স লিখতে হবে এবং এটাকে নেগেটিভ করতে হবে। রানা ইজ রাইটিং এ লেটার, এটা কোন টেন্স বলতে হবে এবং এটাকে ইন্টিগ্রেটিভ করতে হবে। ইউ উইল বি কামিং টু মি, এটা কোন টেন্স বলতে হবে এবং মেক ইট ইন্টিগ্রেটিভ, এটাকে ইন্টিগ্রেটিভ করতে হবে। হি হ্যাড সাং এ সং, টেন্সের নাম বলতে হবে, আর মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে। এই হোমওয়ার্কটা আমি আশা করবো তোমাদের পূর্বের মতো হোমওয়ার্কটা করে আমাকে ছবি তুলে অবশ্যই তোমরা জমা দিবা। ঠিক আছে, আই বি ভেরি মাচ প্লিজড অ্যান্ড অফকোর্স ইউর ওয়ার্ক উইল বি ডান দেন। ওকে, ফাইন। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট টাইম উই উইল ডিসকাস অ্যাবাউট আনসিন প্যাসেজ। তোমাদের টেন্স আমি অলরেডি আলোচনা করেছি, টেন্স সম্বন্ধে আমাদের আলোচনা হয়ে গেছে। যদি তোমাদের আবারও যদি টেন্স সম্বন্ধে কিছু জানার বা জিজ্ঞাসা থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবা, কমেন্টসের মাধ্যমে হোক, ফোন করে হোক, আমাকে জানাবা। ফোন নম্বর তো আমাদের কাছে সবার কাছে আছে, ডায়েরিতেও আছে, তো ফোন করে জানাতে পারো, আর কমেন্টসও জানাতে পারো। স্যার আবার যদি একটু টেন্সটা ধরেন বা আবার এই ধরনের যদি কোনো সমস্যা থাকে বা অমুক টেন্সটা একটু বুঝিয়ে দেন স্যার, এই ধরনের করে আমাকে বলবা। তাহলে আমরা নেক্সট ক্লাস নেব, কিন্তু নেক্সট আলোচনাটা করবো আনসিন প্যাসেজের উপরে। তোমরা যে কোনো আনসিন প্যাসেজ তোমাদের যে অ্যাডভান্স বইটা আছে এখান থেকে দেখতে পারো, আমি এখান থেকেই নেবো, হয়তো বাইরে থেকেও নিতে পারি, যেগুলো হয়তো বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন সময়ে, সেখান থেকে আমি নিতে পারি। তো যাই হোক, if you have any question or suggestion you can inform me over mobile 01820363212। এই নাম্বারটা আমাদের ডায়েরিতে নেই, এই নাম্বারে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, আর কমেন্ট আমাকে দিতে পারো। ঠিক আছে, ওকে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত থাকো, ভালো করে লেখাপড়া করো। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।